যেদিন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটা সবার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিয়েছিলাম, তাকে নষ্ট করতে চেয়েছিলাম, সেদিন সবাই আমার দিকে অনেক ঘৃণা নিয়ে তাকিয়েছিল। ক্লাসের প্রায় ৮০ জন ছাত্রছাত্রী সবাই আমাকে খারাপ ভেবেছিল। সবাই মেয়েটার কান্না ভেজা কণ্ঠটা বিশ্বাস করেছিল। আমার সবচেয়ে কাছের বন্ধুটাও সেদিন আমার থেকে দূরে সরে গিয়েছিল। আমার সবচেয়ে প্রিয় শিক্ষকটা আমার গালে চড় মেরে বলেছিল, তুমি অনেক ভালো ছাত্র, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। কিন্তু তুমি আজকে যেই কাজটা করেছো, তার জন্য আমার ভালোবাসাটা তোমার জন্য চিরতরে শেষ হয়ে গিয়েছে। নিজেকে একজন ভালো মানুষ হিসেবে যে প্রতিষ্ঠিত করতে পারে না, সে যতই ভালো ছাত্র হোক, টাকার মালিক হোক, এইসবে কিছু যায় আসে না। একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন মানুষ। তবে তোমার মতো মানুষ না, তুমি এখনো মানুষ হতে পারোনি। যদি পারো মানুষ হয়ে দেখাও। সেদিন আমি ক্লাসের কারো দিকে চোখ তুলে তাকাতে পারিনি। কোনো অপরাধ না করেও নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়েছিল। আমার দুঃখটা সেদিন কারো সাথে শেয়ার করতে পারিনি। ক্লাসের যতটুকু সময় ছিলাম ক্লাসে যতটুকু সময় ছিলাম ততটুকু সময় আমি নিচের দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলেছিলাম। সেদিন আমি বুঝেছিলাম চোখের পানিরও দাম কম আর বেশি হয়। কারণ মেয়েটার চোখের পানি দেখে সবাই অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল। আমি মেয়েটার সাথে এইসব করেছি কি না সেটা না জেনেই সবাই মেয়েটার জল ভরা চোখ দেখে তার কথা বিশ্বাস করেছিল। কিন্তু আমার চোখের পানিটা কাউকে আবেগী করতে পারেনি। আমার মতোই আমার চোখের পানিটাও কম দামি। ক্লাস থেকে চলে আসার সময় ওই মেয়েটার সাথে আমি কথা বলি। যে মেয়েটা সবার সামনে আমাকে এভাবে খারাপ একটা ছেলে হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে, আমি তার কাছে গিয়ে তাকে কিছু কথা বলি। তুমি এমনটা না করলেও পারতে। তুমি হয়তো ভেবেছিলে এমনটা করার পর আমি তোমার সম্পর্কে কোনো কিছু বললে কেউ বিশ্বাস করবে না। সবাই ভাববে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমার সম্পর্কে খারাপ কথা বলছি। কিন্তু তুমি হয়তো জানো না, তুমি এসব না করলেও আমি তোমার সম্পর্কে কারো কাছে কিছু বলতাম না। তবে ভয় পেও না, এখনও তোমার সম্পর্কে কারো কাছে কিছু বলবো না। যে মানুষটা আমাকে সবার সামনে খারাপ বানিয়েছে, আমি তাকে সবার সামনে খারাপ বানাতে চাই না। কলেজ থেকে বাসায় যাওয়ার পথে যখন দেখলাম সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, তখন আমার বুঝতে অসুবিধা হলো না। আমার খারাপটা এলাকার অনেকেই জেনে গিয়েছে, তাই তারা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে। এসব খবর বাতাসের মাধ্যমে ছড়িয়ে যায়। আমারটাও হয়তো সেভাবেই সবার কাছে পৌঁছে গিয়েছে। হয়তোবা বাড়িতেও জেনে গিয়েছেন। এমনিতেই মা আমার দোষ খুঁজেন সব সময়। একটু ভুল পেলেই বাড়ি থেকে বের করে দিতে চান। শুধু বাবা বলে কয়ে হয়তো আমাকে বাড়ির এক কোণে ছোট্ট একটা রুম দিয়ে রেখে দিয়েছেন। মা চায় না আমি এই বাড়িতে থাকি। যখন বাসায় গেলাম তখন দেখলাম মা আর বাবা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তাদের দেখে বুঝতে পারলাম কলেজের ঘটনাটা তারা জেনে গিয়েছে। তখন আর দেরি না করে আমি বাবাকে বললাম, আমি কিছু করিনি বাবা, বিশ্বাস করেন, আমার মৃত মায়ের কসম। বাবা আমি কিছু করিনি। তুই যদি কিছু নাই করবি তাহলে মেয়েটা তোর সম্পর্কে এসব বলবে কেন? তোর ক্লাসে তো আরও অনেক সুন্দর সুন্দর ছেলে আছে, তাদের সম্পর্কে তো এরকম বললো না। তোর সম্পর্কে কেন বললো? তুই এসব করেছিস বলেই সে সবার সামনে এইসব বলেছে। একটা মেয়ে কখনো নিজের মান সম্মান নিয়ে এরকম মিথ্যা বলবে না। মিথ্যা তো তুই বলছিস এখন আমাদের সাথে। আমার সৎ মা যখন কথাগুলো বলল তখন আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। তবে এটা বুঝতে পেরেছিলাম, যাই বলি না কেন আমার কথা কেউ এখন বিশ্বাস করবে না। হঠাৎ করে মা বাবাকে যে কথাগুলো বলল সে কথাগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তুমি তোমার ছেলেকে বাড়িতে রাখলে আমি থাকবো না এই বাড়িতে। আমি কোনো ধর্ষককে এই বাড়িতে রাখতে চাই না। আমার একটা মেয়ে আছে, আমি আছি। আমরা তো ওর আপন কেউ না। আমি তো আর ওর আপন মা না। হাবিবাও তো আর ওর আপন বোন না। সুযোগ পেলে কি না কি করে বসবে কে জানে। তুমি ওকে এই বাড়ি থেকে বের করে দাও। মা যখন বাবাকে কথাগুলো বলল তখন আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে।
আমি ভাবতাম সৎ মা হলেও একদিন আমাকে ঠিকই নিজের মায়ের মতো আদর করবে। আমি সবসময় আমার সৎ মায়ের মন জয় করার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তবে কোনোদিন ভাবিনি আমার সম্পর্কে এতটা খারাপ ধারণার জন্ম নেবে তার মনে। নিজেকে পৃথিবীর সবচাইতে অপবিত্র মানুষ মনে হচ্ছে। লজ্জায় অপমানে সেদিন আমি তাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারিনি। এই বাড়ি ছাড়া কোথায় যাব আমি সেটা না জানার সত্ত্বেও আমি সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসি। আমার বাবা একটি বারের জন্যেও আমাকে থাকতে বলেনি। সেদিন আমি খুব করে বুঝেছিলাম আমাদের বাবা ছেলের সম্পর্কটা হয়তো শেষ হতে চলেছে। এটাও বুঝতে পেরেছিলাম এই বাড়িতে হয়তো আর কোনোদিন আমার জায়গা হবে না। আমাকে চলে যেতে হবে অজানা অচেনা কোনো এক নতুন ঠিকানায়। আমার কাছের মানুষগুলো আমাকে বুঝতে পারেনি, ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছে। এখন একজন মানুষ আছে, যে মানুষটা আমার শেষ ভরসা, যে মানুষটাকে আমি অনেক বিশ্বাস করি, অনেক ভালোবাসি। সে মানুষটাও আমাকে অনেক বিশ্বাস করে, ভালোবাসে। তবে কেন জানি ভয় হচ্ছে, আর সবার মতোই কি সেও আমাকে খারাপ ভাববে, আমাকে বিশ্বাস করবে না? অনেক প্রশ্নের উত্তর থেকেই যাচ্ছে। তার সাথে দেখা না হওয়া পর্যন্ত এসব প্রশ্নের উত্তর আমি পাবো না জানি। তবুও কেন জানি প্রশ্নগুলো নিয়ে ভাবতে ইচ্ছে করছে। সেদিন রাতটা আমি সিয়াম নামের এক বন্ধুর বাসায় তার সাথেই থাকি। ও হয়তো বিশ্বাস করেছিল আমি এইসব করিনি। আমি এতটা খারাপ মানুষ না যে একটা সুন্দরী মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তার বুকে হাত দেব। কিংবা কে জানে, হয়তোবা বিশ্বাসও করেছিল, ভদ্রতার খাতিরে বলতে পারেনি। কারণ কিছু কিছু কথা থাকে যেগুলো অনেক সময় মান সম্মান কিংবা ভদ্রতার খাতিরে বলা যায় না। বিপরীত পাশের মানুষটার অবস্থার কথা চিন্তা করে অনেক মানুষই বলতে পারে না। আবার কিছু কিছু মানুষ থাকে যারা বিপরীত পাশের মানুষটার কথা চিন্তা করে না, একবারও ভাবে না কথাগুলো বললে তার অবস্থাটা কী হবে। সেদিন সিএমের ওখান থেকেই আমি আদিবার সাথে ফোনে কথা বলি। তাকে বিকেলে ৩টার সময় আমার সাথে দেখা করতে বলি। সেও ঠিক সময়ে ঠিক জায়গায় চলে আসবে বলে ফোনটা রেখে দেয়। আমিও ঘুমানোর বৃথা চেষ্টা করে বিছানায় গা এলিয়ে দেই। তবে সেদিন রাতটা আমার নির্ঘুম কাটে। সেদিন ছিল শুক্রবার। সিএমের সাথে জুমার নামাজটা পড়ে ওর বাসায় দুপুরে খেয়ে ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। আমি তোর প্রতি অনেক কৃতজ্ঞ। একটা রাত আমাকে থাকতে দিয়ে অনেক উপকার করলি। এই কথাগুলো বলে আমি সিয়ামের ওখান থেকে আদিবার সাথে দেখা করার জন্য চলে যাই। আদিবার সাথে দেখা করতে গিয়ে যা দেখলাম সেটা নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। কারণ আদিবা আজ একা আসেনি। তার সাথে সে একটা মেয়েকে নিয়ে এসেছে। তার সাথে যে মেয়েটা এখন দাঁড়িয়ে আছে, সেই মেয়েটাই ক্লাসে সবার সামনে আমাকে অপমান করেছিল, খারাপ বানিয়েছিল। আমি বুঝতে পারলাম না আদিবার সাথে মেয়েটার কী সম্পর্ক। আদিবার কোনো কাজিন নাকি বান্ধবী। আমি নাদিয়ার কাছ থেকে সব শুনেছি। সে আমার চাচাতো বোন। তার চেয়ে বড় কথা, সে আমার খুব কাছের বান্ধবী। আমি আমার জীবনের সব কিছুই তার সাথে শেয়ার করেছি, এমনকি খুব গোপনীয়, যেটা একমাত্র নিজের মনের মধ্যেই মানুষ সীমাবদ্ধ রাখে। সেই গোপনীয় কথাগুলোও আমি তাকে বলেছি। আমার খুব খারাপ লেগেছে যখন শুনলাম তুমি নাদিয়ার সাথে এরকম কিছু করার চেষ্টা করেছো। নিজের প্রতি অনেক ঘৃণাও হয়েছে। আমি তোমার মতো লম্পট একজন মানুষকে ভালোবেসে বাকিটা জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু নাদিয়া আমার চোখ খুলে দিয়েছে। আমি তোমাকে কথাগুলো ফোনেও বলতে পারতাম, কিন্তু আমি তোমার এই অসভ্য, লুচ্চা মার্কা চেহারাটা দেখতে চেয়েছিলাম। সবসময় তুমি তোমার সভ্য চেহারাটা দেখিয়ে এসেছো, কিন্তু তোমার সভ্য চেহারার মাঝেও যে একজন খারাপ মানুষ বাস করে, সেই মানুষটাকে আমি দেখার জন্য এসেছি। আমি দেখতে এসেছিলাম তোমার ভিতরে খারাপ মানুষটাকে কতটা জঘন্য লাগে। আমি দেখেছি। আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করো না। আমি তোমাকে ভুলে যাব, তুমিও আমাকে ভুলে যেও। আদিবা যখন কথাগুলো বলল, তখন আমি বুঝতে পারলাম আমার শেষ ভরসার মানুষটাও আমাকে বিশ্বাস করেনি। ভুল বুঝে দূরে ঠেলে দিতে চাইছে। আমার কিছু বলতে ইচ্ছে করছিল না। মানুষকে কখনো জোর করে নিজের কাছে ধরে রাখা যায় না। রাখলেও সেটা বেশি দিন স্থায়ী হয় না। আমি ভুল করে এতদিন মরীচিকার পেছনে ছুটে এসেছি। যে শুধু সুযোগের অপেক্ষায় ছিল, আর সুযোগ পেয়েছে, সেটাই কাজে লাগাচ্ছে।
এখানেও আমাকে দোষী মনে হচ্ছে, কারণ একজন খারাপ মানুষের সাথে হয়তো কেউ জেনে শুনে জীবন পার করবে না। বেশি কিছু বলবো না, ভালো থেকো। আর তোমার চাচাতো বোনকেও ভালো থাকতে বইলো। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম পৃথিবীর আর সবাই আমাকে ভুল বুঝলেও তুমি আমাকে ঠিকই বুঝবে। পৃথিবী আর সবাই আমাকে খারাপ ভাবলেও অন্তত তুমি আমাকে খারাপ ভাববে না। কিন্তু যখন তুমি বললে আমি খারাপ মানুষ, আমার সাথে সম্পর্ক রাখবে না, তখন নিজেকেই খারাপ মনে হচ্ছে। কেন জানি মনে হচ্ছে আজও বিশুদ্ধ হতে পারিনি, তবে হবার অপেক্ষায় থাকবো। আবারও বলছি, তোমার চাচাতো বোনকে অনেক অনেক ভালো থাকতে বইলো। দোয়া করি তোমাদের দুজনের কারো জীবনেই যেন আমার মতো খারাপ মানুষের আগমন না ঘটে। কথাগুলো যখন বললাম, আদিবা তখনও চুপ করেছিল। তার নীরবতা জানান দিয়ে যাচ্ছিল সে আমার সাথে আর কথা বলতেও চাচ্ছে না। অথচ আমি ভেবেছিলাম আদিবার প্রতি উত্তরে কিছু বলবে, কিন্তু আমার কান্না ভেজা কণ্ঠটাও তার নীরবতা ভাঙতে পারেনি। তারা দুজন চলে যাচ্ছে। আমি নাদিয়া মেয়েটার দিকে তাকিয়ে আছি আর ভাবছি, একজন মানুষ কত সুন্দর করে প্ল্যান সাজিয়ে অন্য একজন মানুষের জীবনকে নরকের পরিণত করতে পারে, সেটা এই মেয়েটাকে দেখলে বোঝা যায় না। কে ভাববে এই সুন্দর নিষ্পাপ মেয়েটা একটা ছেলের সুন্দর গোছালো জীবনটাকে তছনছ করে দিয়েছে শুধু মেয়েটার সম্পর্কে ছেলেটার মনের একটা খারাপ ধারণা জন্ম নিয়েছিল বলে। মেয়েটা ভয় পেয়েছিল যদি ছেলেটা সবার কাছে তার কথা বলে দেয় তাহলে তো সে কারো সামনে নিজের মুখ দেখাতে পারবে না। সেই জন্যই হয়তো ছেলেটাকে এমনভাবে উপস্থাপন করলো যে এখন ছেলেটাকে পৃথিবীর একটা মানুষও বিশ্বাস করে না। মেয়েটাও নিশ্চিত হয়ে গেছে তার কথা এখন যদি মাইক মেরেও বলে দেয় তাহলে কেউ বিশ্বাস করবে না, সবাই পাগল ভাববে ছেলেটাকে। আমার মনে হলো আমি বাদে আমার আপন বলতে কেউ নেই। ঢাকা শহরের এত এত মানুষ থাকলেও আমার জন্য কেউ নেই। তাই ঢাকা শহরে থাকার কোনো প্রয়োজন মনে করলাম না। আর থেকেই বা কী করব? কোথায় থাকব? কে খাবার দেবে? এসব ভাবতেই চোখে জল এসে পড়ে। এতটা অসহায় কখনো ছিলাম না আমি। জীবনে কখনো ভাবিওনি এতটা অসহায়ত্বের শিকার হতে হবে আমাকে। কিন্তু আজ হয়েছি। এটাই হয়তো ভাগ্যে ছিল আমার। যাওয়ার কোনো জায়গায় খুঁজে না পেয়ে নানার বাড়িতে চলে যাই। যদিও আমার মামারা ১২ বছর আগেই আমাদের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। মা মারা যাওয়ার পর কোনো দিন মামাদের সাথে কথা হয়নি। তারাও কখনো খোঁজ খবর নেয়নি। তাদের একটা ভাগ্নে আছে, এটা হয়তো তারা ভুলেই গেছে। তবে আমার নানা বাড়ির আর্থিক অবস্থা আগে থেকেই অনেক ভালো ছিল। তাই আমি জানতাম তারা যখন জানবে আমি তাদেরই ভাগ্নে তখন হয়তো তারা আমাকে ফেলে দেবে না। আমাকে দেখে নানা নানি অনেক খুশি হলেও মামারা আমাকে দেখে কেন জানি খুশি হতে পারেনি। হয়তো বা তাদের ভালোবাসাটা তাদের বোনের জন্যই ছিল। বোন মারা যাওয়ার সাথে সাথে আমার প্রতি তাদের ভালোবাসাটাও মরে গিয়েছে। তবে আমি এটা নিয়ে দুঃখ করলাম না। কারণ যেখানে ভালোভাবে বেঁচে থাকাটাই একটা যুদ্ধ, সেখানে কারো মনের খবর নেওয়াটা বিলাসিতা ছাড়া আর কিছু না। ২টা বছর আমি মামাদের বাসায় ছিলাম। এই ২ বছরে আমাকে অনেক কিছুই করতে হয়েছে, অনেক অপমান সহ্য করতে হয়েছে। তবে এই ২ বছরে আমি অনেক কিছু শিখেছি, জীবনের মানে জেনেছি। জীবনটা এত সহজ না, জীবনটা জটিল একটা সমস্যা। এই সমস্যাটা সমাধান করেই আমাদেরকে প্রতিনিয়ত বেঁচে থাকতে হয়। আমিও বেঁচে ছিলাম। আমার ৪টা মামা ছিল, তাদের সবারই ছেলে মেয়ে ছিল। আমি সবাইকেই রাতে পড়াতাম, নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও পড়াতাম। কারণ এরাই যে আমাকে দুবেলা দুমুঠো খাবার দিয়ে আশ্রয় দিয়েছে। প্রতিদিনই আমি বাজার করে দিতাম। মামারা কখনো আমাকে কোনো কাজ করতে বলতো না, যা বলার মামিরাই বলতো। আমিও তাদেরকে কোনো সময় না করতাম না। ভয় হতো যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই কষ্ট হলেও সবার সব রকম কাজ করে দিতাম আমি। তবুও মামিরা আমার ওপর কোনো কারণে বিরক্ত থাকতো, আমি বুঝতে পারতাম। তবে বিরক্ত হওয়ার কারণটা খুঁজে পেতাম না। আমার নানা নানি আমাকে অনেক ভালোবাসতো। তাদের ভালোবাসাটাই হয়তো এত কিছুর মাঝেও একটু সুখ খুঁজে নিতে সাহায্য করতো। মামাদের বাসায় থেকেই আমি এইচএসসি পাস করি, অনেক ভালো রেজাল্টও করি। তবে আমার রেজাল্টে খুশি হওয়ার মতো কোনো মানুষ ছিল না।
আমি নিজেই নিজের প্রতি সেদিন অনেক খুশি হয়েছিলাম। তারপরে অনেক জায়গায় পরীক্ষা দেই। ভাগ্যক্রমে ঢাকার একটা পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে যাই। মামাদের বাসা থেকে আমি আবার আমার পুরাতন শহর ঢাকায় ফিরে আসি। ২ বছর আগে এই শহরটাকেই আমি বিদায় জানিয়ে চলে গিয়েছিলাম। আজ ২ বছর পর আবার এই ঢাকাতেই ফিরে এসেছি। আমার আর্থিক অবস্থার কথা কয়েকটা বার বড় ভাইকে বলেছিলাম। সেই সূত্রে এক বড় ভাই একটা বড় ধরনের টিউশনির জোগাড় করে দেয় আমাকে। সেটা দিয়ে আপাতত আমার কষ্ট হলেও মাস চলে যাবে। পরে না হয় কিছু একটা করে যাব, এই ভেবেই ঢাকায় চলে আসি। আসার আগে নানা আমার হাতে কিছু টাকা দিয়েছিল, যেটা আমার ভার্সিটির ভর্তির সময় অনেক কাজে লাগে। আর কিছু টাকা ভবিষ্যতের কথা ভেবে যত্ন করে নিজের কাছে রেখে দেই। আজ আমার টিউশনির প্রথম দিন, তাই একটু পরিপাটি হয়ে যাচ্ছি। কারণ বড় ভাই বলেছে তারা খুব বড়লোক, সেই জন্য এত টাকা বেতন দিয়ে একজন টিউশনি শিক্ষক রাখবে। তাই বড় ভাই যখন আমাকে ছাত্রর বাসায় নিয়ে গেলেন পরিচয় করিয়ে দিবেন বলে, তখন দরজায় কলিং বেল চাপতেই একটা সুন্দর মেয়ে দরজা খুলে দিল। আমি মেয়েটার দিকে জাস্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। কারণ এই মেয়েটাই আমার জীবনের অভিশাপ। এই মেয়েটার কারণেই আমার জীবনে ২ বছর আগে প্রচণ্ড ঝড় নেমে এসেছিল। সেই ঝড়ে আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম। আজও আমি নিঃস্ব। এই পৃথিবীতে কিছু অলৌকিক জিনিস থাকে যেগুলো না চাইতেও মানুষের সাথে বারবার ঘটে। আমি যখন নবম শ্রেণীতে পড়তাম তখন আমি খুব ভালো ক্রিকেট খেলতে পারতাম। তবে আমার একটা ব্যাড লাক ছিল। আমি যখনই পিচে ব্যাটিং করার জন্য নামতাম তখন বল অটোমেটিকভাবে ভালো হতো। বলার যত খারাপই হোক না কেন তখন তার বল কিভাবে যেন বেস্ট হতো। মনে হতো দুনিয়ার যত ভালো বল তখনই হয় যখন আমি ব্যাটিং করতে নামি। আমার সাথে এমন অনেকবার হয়েছে। আমি নামার সাথে সাথেই প্রথম বল ইয়াং বল হয়ে গেছে অটোমেটিক, আর আমিও আউট হয়ে গিয়েছি। অথচ অনেকেই দেখতাম প্রথম বলটা খারাপ পেতে। ঠিক তেমনি এই অভিশপ্ত মেয়েটার সাথে আমার বারবার দেখা হচ্ছে। অথচ সেদিনের পর থেকে আমি মনে প্রাণে চাইতাম জীবনে আমার মৃত্যু আসলে আসুক, আমার কোনো আফসোস থাকবে না। আমি সাদরে বরণ করে নেব। কিন্তু কোনোদিন যেন এই মেয়েটার সাথে আমার দ্বিতীয়বারের মতো আর দেখা না হয়। কিন্তু হয়েছে। এই নিয়ে ২ বার এই মেয়েটার সাথে দেখা হলো আমার। আমি বুঝতে পারি না বিধাতা আমার কাছে কি চায়? কেন এই মেয়েটার সাথে আমাকে দ্বিতীয়বারের মতো দেখা করিয়ে দিল? আমি তো জানি এই মেয়েটাকে আমি কত ভয় পাই। এটাও তো জানি নিজের স্বার্থের জন্য এই মেয়েটা আমাকে কত বড় বিপদে ফেলতে পারে। ইতিমধ্যে সেটা প্রমাণ আমি খুব ভালো করেই পেয়েছি। আমি এমন একটা অবস্থায় আছি যেটাকে জীবন মৃত্যুর মাঝামাঝি বললেও হয়তো খুব বেশি ভুল হবে না। আমার যদি ভরণ পোষণ করার মতো কেউ থাকতো তাহলে হয়তো নাদিয়া নামের এই মেয়েটাকে ১০০০টা গালি দিয়ে ২ গালে ২টা থাপ্পড় মেরে এই বাড়ি থেকে চলে যেতাম। কিন্তু সেই পরিস্থিতি কিংবা সামর্থ্য কোনোটাই আমার নেই। কারণ আমার ভরণ পোষণ আমাকেই করতে হয়। নাদিয়ার ছোট্ট ভাই হবে মেভি, যাকে পড়ানোর জন্য আমি মাস শেষে পাবো ৫,০০০ টাকা। সেটা দিয়ে খেয়ে না খেয়ে ঢাকা শহরে এক কোণে আমাকে বেঁচে থাকতে হবে। আমাকে যে বেঁচে থাকতে হবে, যেভাবেই হোক বাঁচতে হবে। পাড়ি দিতে হবে অনেকটা পথ। আমার বাবাকে জবাব দিতে হবে আমি তার সাহায্য ছাড়া মরে যাইনি, খুব ভালোভাবেই বেঁচে আছি। তাই তো সব কিছু সহ্য করে আমাকে এগিয়ে যেতে হবে। প্রতিটা মানুষের জীবনে বাধা আসবেই। আমার জীবনে তো আরও বেশি আসবে। আমাকে এগুলো দেখে পিছিয়ে গেলে চলবে না। আমাকে এগিয়ে যেতে হবে আমার গন্তব্যে। শুধু যে আমি অবাক হয়েছি তা না, অহংকারী মেয়েটাও আমাকে দেখে হাঁ করে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারছিলাম সে আমাকে এখানে এইভাবে কখনো প্রত্যাশা করেনি। সে কোনো দিন ভাবেনি আমার সাথে আবার তার দেখা হবে। তবে সে আমাকে দেখে খুশি হয়েছিল সেটা আমি বুঝতে পেরেছিলাম। শুধু বুঝতে পেরেছিলাম বললে ভুল হবে, আগে থেকেই জানতাম। কারণ আমি তো জানি তার সম্পর্কে। সে আমাকে নিয়ে কী ভাবত
সেটা তো আমি এখনো ভুলিনি। সে আমাকে যে কথাটা বলেছিল, সেই কথাটা পৃথিবীর আর কেউ না জানলেও আমি তো ঠিক জানি। নাদিয়া, ওর নাম আমিনুল। আমার পরিচিত ছোট্ট ভাই। খুব ভালো ছাত্র। এবার ঢাবিতে চান্স পেয়েছে তোমার ডিপার্টমেন্টের। আজ থেকে তোমার ছোট ভাইকে ও পড়াবে। কথাগুলো বলে বড় ভাই চলে গেলেন, আর আমি চুপ করে নাদিয়ার সামনে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক মহিলা এসে নাদিয়াকে বলল, ছেলেটাকে সোহানের রুমে নিয়ে যা। উল্লেখ্য সোহান নাদিয়ার ছোট ভাই। কথাগুলো বলে মহিলাটি ভিতরে চলে গেলেন। কিছুটা হলেও আন্দাজ করতে পারলাম মহিলাটা এই বদ মেজাজি মেয়েটার মা। প্রথম দিন এমনিতেই পড়ানোর ইচ্ছে ছিল না, জাস্ট পরিচয় হব, বাড়িটা চিনে যাব, ব্যাস এটুকুই। কিন্তু ছাত্রকে দেখে মনে হলো সে নতুন মাস্টার পেয়ে কিছুটা আনন্দিত। সে আজ থেকেই পড়বে, তাই বাধ্য হয়ে পড়ানো শুরু করলাম। পড়ানোর সময় খুব করে লক্ষ্য করলাম নাদিয়া মেয়েটা দরজার ফাঁক থেকে উঁকি মেরে আমাকে আর চোখে বারবার দেখছে। আমি এটার কারণ খুঁজতে গেলাম না, কারণ আমি সব সময় এই অভিশপ্ত নাগিনটার থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছি, এখনও চাই। আমি চাই না এই বিষাক্ত মানুষটার ছোবলে আমি আবার ক্ষত বিক্ষত হই। বড় ভাইয়ের কাছ থেকে অনেক টিউশনির গল্প শুনেছি, যে বাড়িতে ছাত্রের যুবতী সুন্দরী বোন থাকবে, সে বাড়িতে টিউশনি করে যে আনন্দটা পাওয়া যায়, সেটা হয়তো আর কোনো বাড়িতে পাওয়া যায় না। টিউশনির শিক্ষকটা যদি একটু সুন্দর আর স্মার্ট হয়, তাহলে পড়ানোর সময় সুন্দরী মেয়েটা আর চোখে তাকাবে না, এমন কখনো হয়নি, আর ভবিষ্যতেও হবে না। কিন্তু আমার এই জিনিসটা কেন জানি ভালো লাগলো না। আমি একটা ছেলেকে পড়াচ্ছি, আর আমাকে একটা সুন্দরী মেয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে। ব্যাপারটা অনেক সুন্দর মনে হলেও আমার কাছে বিষাক্ত মনে হলো। তবে আমি নিশ্চিত এই মেয়েটার জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলে আমার ভালো লাগতো। আমি প্রথম দিনের মতো সেখান থেকে চলে আসি। আমি ভেবেছিলাম আমাদের হয়তোবা কথা হবে, কিন্তু হয়নি। তবে কথা না হওয়াতে আমি অনেক খুশি। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি প্রথম কয়েকদিন ক্লাসে যেতে পারলাম না, কারণ হঠাৎ করেই আমার নানা মারা গেলেন। আমি চেয়েছিলাম আর কখনো নানার বাড়িতে যাব না, কিন্তু না চাইতেও আমাকে যেতে হলো। যে মানুষটা আমার খারাপ সময়ে আমার পাশে ছিল, সে মানুষটার মৃত্যুতে আমি খুব কেঁদেছিলাম। যেদিন আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, সেদিন আমি কেঁদেছিলাম কিনা জানি না, কারণ আমি তখন খুব ছোট ছিলাম। কিন্তু নানার মৃত মুখটা দেখে আমি নিজের চোখের পানিটা আটকে রাখতে পারিনি। কিছুদিন আগেও মানুষটা আমার হাতে 25,000 টাকা দিয়ে বলেছিল, ভালোভাবে পড়াশোনা করবি, আর কখনো নিজেকে একা ভাববি না, অসহায় ভাববি না, আর কেউ না থাকুক আমি তো আছি, তোর টাকার দরকার হলে আমাকে জানাবি। সেদিন তার কথাগুলো আমাকে অনেক সাহসে জুগিয়েছিল। সেই জন্য হয়তোবা চালচুলোহীন হয়েও ঢাকা শহরে বেঁচে থাকার স্বপ্ন বুনে চলে গিয়েছিলাম স্বার্থের শহর ঢাকাতে। আজ এই মানুষটাও আমাকে ছেড়ে চলে গেলেন। এটা ভাবতেই বুকের ভেতর অসহ্য যন্ত্রণা অনুভব হয়। সেদিন দুপুরেই আমি ঢাকায় চলে আসি। মামারাও জোর করেননি, আমি ইচ্ছা করেই থাকতে চাইনি, তাই জানাজার পরেই চলে আসি। সকালে ক্লাসের যাওয়ার সময় ক্যাম্পাসে গিয়ে যা দেখার বাদ ছিল সেটাই দেখে ফেলি। আমি যাকে আমার জীবনের চেয়ে বেশি বিশ্বাস করতাম, সবচেয়ে বেশি ভালোবাসতাম, সেই মানুষটা অন্য একজন সুদর্শন ছেলের হাত ধরে হাঁটছে। হ্যাঁ, আদিবা অন্য একটা ছেলের হাতে হাত রেখে খুব মুগ্ধতা নিয়ে হাঁটছে। নাদিয়াও তার পাশে আছে। যদিও নাদিয়ার সাথে কিছু মেয়ে ফ্রেন্ড আছে, আমি কেন আদিবার মতো হতে পারলাম না? আমি কেন তার মতো অন্য কাউকে নিয়ে নতুন করে জীবনটাকে সাজাতে পারলাম না? আমি কেন অন্য কাউকে ভালোবাসতে পারলাম না? নিজেই নিজের কাছে খুব করে জানতে ইচ্ছে করলো। আমি খুব বোকা একজন মানুষ। আমার মনে হলো আমাকে বিশুদ্ধ হবার আগে চালাক হতে হবে, কারণ আমি সত্যি অনেক বোকা একজন মানুষ, যে সব সময় মানুষের কাছ থেকে দুঃখ পেয়ে এসেছে। না চাইতেও আমি আদিবার সামনে দাঁড়িয়ে যাই। এখন আমি এমন একজন মানুষের সামনে দাঁড়িয়ে আছি, যে মানুষটা এক সময় আমার গার্লফ্রেন্ড ছিল, আমার প্রাক্তন, আমার সামনেই অন্য একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা চমৎকার,
তার পাশেই আবার আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে, যে মেয়েটার কারণে আমি আমার প্রাক্তনকে হারিয়েছি। যদিও আমি মনে করি এখানে তার ভালোবাসাতে ফাঁক ছিল না, তাই সে চলে গিয়েছে। শুধু নাদিয়াকে একা দোষ দিতে পারি না আমি। আমি আদিবার সাথে কথা বলবো না, সেটা ভেবেই সেখান থেকে চলে যাচ্ছিলাম। কিন্তু আদিবার ডাকে আমি দাঁড়িয়ে গেলাম। মনে হলো অনেক দিনের পরিচিত কেউ আমাকে অনেক মমতা ভরা কণ্ঠে ডাক দিল, যে কণ্ঠটা আমার বহুদিনের পরিচিত। কিন্তু মানুষটা আমার থেকে অনেক দূরে চলে গিয়েছে। তবে তার স্মৃতিগুলো যে আমার মনে এখনও রয়ে গেছে, তার কণ্ঠটা শুনেই সেটা বুঝতে পারলাম। এই কণ্ঠটা আদিবার। কোথায় যাচ্ছ তুমি? আমার বর্তমানের সাথে পরিচিত হবে না? ইচ্ছে নেই? হয়তো ভালোই আছো, নতুন করে কোনো কিছু জানার ইচ্ছে নেই। অন্তত তার সম্পর্কে জানতে চায় না। যে মানুষটা আমার খারাপ সময়ে আমার পাশে থাকেনি, আমাকে বিশ্বাস করেনি, কিন্তু আমার যে বলার ইচ্ছে আছে। বলো, কি বলতে চাও? আমার যে পাশে ছেলেটা দাঁড়িয়ে আছে, সেই ছেলেটাকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসি। সেও আমাকে অনেক ভালোবাসে, তোমার মতো না। আমি বাদে সে অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায় না। আমি সেদিনের জন্য অনেক খুশি। তোমার সাথে সম্পর্ক ব্রেকআপ করার কারণেই আমি আমার জীবনের বেস্ট মানুষটাকে নিজের করে পেয়েছি। আর কিছু বলবে? তোমার কিছু বলার নেই? না, তবে বয়ফ্রেন্ড নিয়ে কখনো এত গর্ব করতে নেই। হয়তো আরও কিছু বলতো আদিবা, কিন্তু নাদিয়া তাকে সেখান থেকে নিয়ে যায়। আমিও চলে আসি। আমি চাইলে আদিবার প্রতিটা কথার জবাব দিতে পারতাম, কিন্তু ইচ্ছে করেই দেইনি। আমি চাইনি কোনো মেয়েকে সবার সামনে অপমান করতে। কিন্তু সে ঠিকই আমাকে অপমান করার জন্য অনেক কথা বলল। তবে আফসোস হচ্ছে আদিবার মেয়েটার জন্য। সে যে ছেলেটাকে ভালোবাসে, সে ছেলেটাকে আমি খুব ভালো করেই চিনি। হয়তো সময় করে সেটা আদিবাও বুঝে যাবে। আজ অনেক দিন পর ডায়েরির সামনে কলম হাতে বসে আছি। আগে সময় পেলেই আমি কবিতা লিখতাম, অনেক সুন্দর লিখতামও। কিন্তু সময়ের ব্যবধানে আমি কবিতা লেখা ভুলে গিয়েছি বলেই চলে। অভাব যখন দরজায় কড়া নাড়ে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। বাংলায় এরকম একটা প্রবাদ আছে, আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। আমি আমার জীবন সংগ্রাম নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে কবিতা লেখার সময় করে উঠতে পারিনি। এই ৩ বছরে কখনো ভাবিওনি আমি কবিতা লিখব। সব সময় ভেবেছি কিভাবে দুবেলা দুমুঠো খাবার খেয়ে বেঁচে থাকা যায়। আমি বেঁচে থাকার জন্য অনেক কিছু করেছি। জীবনে এমন কিছু কথা থাকে যেগুলো মানুষকে কখনো বলা যায় না। ঢাকায় আসার পর থেকে আমি সকালে কখনো খাবার খাই না। টাকার সমস্যা আছে, আবার তেমন ক্ষুধাও লাগে না। যেদিন খুব বেশি ক্ষুধা লাগে সেদিন সকালে হোটেল থেকে খেয়ে নেই। যখন অনেক চেষ্টা করেও কবিতার কটাও লিখতে পারতাম না, তখন বিরক্ত হয়ে ডায়েরিটা রেখে দেই। ঠিক সেই সময় ফোনের রিংটোনটা শব্দ করে বেজে ওঠে। মোবাইলের দিকে তাকাতেই অচেনা একটা নাম্বার দেখতে পাই। আমাকে সাধারণত কেউ ফোন দেয় না। লাস্ট কবে আমাকে কেউ ফোন দিয়েছে আমার মনে নেই। তাই অপরিচিত নাম্বার হওয়ার সত্ত্বেও রিসিভ করলাম। কারণ আমার নাম্বারে পরিচিত ছাড়া কেউ ফোন দেওয়ার কথা না। ফোনটা কানে তুলে নিতেই সুন্দর কোকিল কণ্ঠ একটা মেয়ের কথা শুনতে পেলাম। আসসালামু আলাইকুম। মেয়ে: ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাইয়া? আপনি ফোন দিলেন, আবার আপনিই জিজ্ঞেস করছেন আমি কে। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। মজা নিচ্ছেন? মজা তো আপনি নিচ্ছেন। আরে ভাইয়া, এই নাম্বার থেকে কল আসছিল, সেই জন্যই ফোন দিয়েছি। এতদিন জানতাম ছেলেরা রং নাম্বার খোঁজে। দিন বদলাইছে, এখন দেখি মেয়েরাও রং নাম্বার খোঁজে। আপনার ছাত্রকে কাল পড়াতে হবে না, আপনি কালকের দিন পরে আসবেন। আমরা সবাই বিয়েতে যাব। আমি কোনো কিছু না বলেই ফোনটা রেখে দেই। নিজেকে গালি দিতে ইচ্ছে করছিল। নিজের মাথায় নিজেই ২টা থাপ্পড় মারলাম। এমন তো কোনো দিন ছিলাম না আমি, যার সাথে জীবনে একবার কথা বলেছি তার কণ্ঠটা ৫ বছর পরে হলেও চিনতে পারতাম। এই অলৌকিক ক্ষমতাটা আমার ছিল। কিন্তু আজ নাদিয়া মেয়েটার কণ্ঠটা আমি চিনতে পারলাম না। তার সাথে কী সব কথা বললাম। পরের দিন ভার্সিটিতে গেলেও আদিবার সাথে দেখা হলো না। আমি সব সময় ভয়ে ভয়ে থাকি, না জানি কখন এই মেয়েটার সাথে আমার দেখা হয়ে যায়।
তাই খুব সাবধানে চলার চেষ্টা করি, যাতে করে তার সাথে আমার কখনো দেখা না হয়। আমি অনেক আগে থেকেই একা একা থাকতে ভালোবাসতাম। একাকিত্ব জিনিসটা কেন জানি আমার সাথে খুব যেত। স্কুল কলেজেও আমার তেমন কোনো বন্ধু বান্ধবী ছিল না। সব সময় সবাইকে এড়িয়ে চলতাম। ভার্সিটিতেও সবাইকে এড়িয়ে চলার চেষ্টা করি। আমার মনে হয় না দু একজন বাদে আমার ডিপার্টমেন্টের আমাকে কেউ ভালো করে চেনে না। চুপ করে ক্লাসে যাই, আবার চুপ করে ফিরে আসি। কেউ আমার সাথে দেখা করার কিংবা কথা বলার প্রয়োজন মনে করে না। আমিও কারো সাথে ভাব জমানো কিংবা কথা বলার দরকার মনে করি না। কারণ আমি জানি আমার জীবন সংগ্রামে আমি কাউকে পাশে পাবো না। আমার জীবনে যত বিপদ আসুক না কেন, কেউ আমাকে সাহায্য করবে না। সুসময়ে অনেকেই পাওয়া যায়, কিন্তু দুঃখ সময়ে কাউকে পাওয়া যায় না। দুঃখ সময়ে নিজেই নিজের সবথেকে আপনজন হিসেবে ভূমিকা পালন করতে হবে। তাই জীবনের খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না, এটা ভেবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। একদিন পর যখন পড়াতে গেলাম, তখন দেখলাম নাদিয়া ছাড়া বাসায় কেউ নেই। আমি খুব ভয় পেলাম, কারণ নাদিয়া কেমন ডেঞ্জারাস মেয়ে সেটা হয়তো আমার থেকে ভালো আর কেউ জানে না। রুমে গিয়ে বসো, ওরা সবাই চলে আসবে। নাদিয়ার কথা মতো আমি রুমে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর দেখলাম নাদিয়া রুমে এসে দরজাটা লাগিয়ে দিল। বাবা মা সোহান কেউ আজকে আসবে না, আমি তোমাকে আসতে বলেছি। মেইন গেটে তালা দিয়ে এসেছি, চাবিটা তুমি চাইলেও পাবে না। তুমি এখন তাই করবে যা আমি বলবো। তুমি আমাকে কিস করবে, লিপ কিস। যদি না করো তাহলে তো তুমি জানোই আমি কি করতে পারি। কলেজের কথা মনে আছে তো? আদিবার থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো। আগেও বলেছি, এখনও বলছি। তুমি যদি কিস না করো তাহলে তোমার সামনে আমি আমার সব কিছু খুলে ফেলবো। আমি তোমাকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কাছে এসে ধরা দিয়েছো। তুমি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। এসব জিনিস জোর করে হয় না। তুমি যেটা চাচ্ছ সেটা তো শুধু যাকে ভালোবাসা যায় তাকেই করা যায়। আমি এত কথা শুনতে চাই না। আমিও তোমাকে ভালোবাসি, তুমি সেটা খুব ভালো করে জানো। আমি বাধ্য হয়েই নাদিয়াকে চুমু খাই। জীবনে প্রথম কোনো মেয়ের ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়াই। অথচ মেয়েটাকে আমি প্রচণ্ড ঘৃণা করি। তারপর হঠাৎ করেই নাদিয়া আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। আমার সেদিন কি হয়েছিল আমি জানি না, কিন্তু এই অহংকারী মেয়েটার সাথে আমার সব কিছু হয়ে যায়। বিশুদ্ধ হতে চেয়েছিলাম, কিন্তু সেদিন আমি অশুদ্ধ হয়ে যাই। এই মেয়েটাই একদিন আমাকে ভালোবাসতে চেয়েছিল, আমাকে সব কিছু উজাড় করে দিতে চেয়েছিল। আমি তার ভালোবাসাটা প্রত্যাখ্যান করেছিলাম বলে সে আমার ওপর কি জঘন্য প্রতিশোধটাই না নিয়েছিল, সেটা কারোই অজানা নয়। তারপর কি হলো সেটা জানতে চাইলে অপেক্ষা করুন, আর জলদি জলদি কমেন্ট বক্সে কমেন্ট করে যান।